স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। তরুণ নেতৃত্বের হাতে দায়িত্ব ছেড়ে দিতে আগ্রহী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে তৃণমূল সহ দলের নেতারা চান শেখ হাসিনাকে। এমনকি দলের কাউন্সিলে তৃণমূলকে ক্ষমতাবান বলা হলো আগামী নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব পড়েছে শীর্ষ নেতৃত্বের উপর। এই সময় আজকের আলোচনায় নেতৃত্বের নতুন পুরাণ কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, আছেন আওয়ামী লীগ সদস্য নজরুল ইসলাম বাবু, আছেন বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশনের ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া। স্বাগত আপনাদের। অধ্যাপক আমেনা মহসিন, ইদানিং আমরা খেয়াল করেছি যে বড় দুই রাজনৈতিক দলের কাউন্সিলের নেতা নির্বাচনের জন্য প্রকাশ্যে এই শীর্ষ নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজনীতি সংস্কৃতি হিসেবে গণতন্ত্রের জন্য এটা আপনি কিভাবে দেখেন? আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। আমাদের গবেষক দল অবশ্যই এটাকে গণতন্ত্রের জন্য অশনের সংকেত হিসেবে দেখছে। ধন্যবাদ আপনাকে খালেদ। আপনি যখন মানে আরম্ভের দিকে আপনি বলেছিলেন যে নতুন পুরাণ, এবং আপনি সেটা ব্যাখ্যা করলেন যে এক ধরনের একটা মাইথোলজি। সো আমার কাছে সেটাই মনে হয় যে যখন আমরা নতুন নেতা বা নেত্রী নির্বাচন করতে চাই সেটা একটা মিথের মতোই হয়ে গেছে বাংলাদেশের কনটেক্সটে। এবং পার্টিকুলারলি আপনি দেখেন মানে যদি এখানে আপনি যদি গণতন্ত্রকে একটা ইনস্টিটিউশনালাইজড রূপ দিতে চান তাহলে তো প্রথমেই আসবে যে দলগুলো গণতন্ত্রের কথা বলছে বা গণতন্ত্রের মানে বাহক হিসাবে দাঁড়াচ্ছে বা যাদেরকে আমরা ইলেক্ট করছি তাদের মধ্যে তো গণতান্ত্রিক চর্চাটা থাকতে হবে। এখন যদি আপনি এটা প্রকাশ্যে, আমি এটা কিন্তু কোনো পার্টিকুলার দলের ব্যাপারে বলছি না, আমরা দেখে আসছি প্রত্যেকটা দল বাংলাদেশে এভাবেই হচ্ছে যে যারা একেবারেই নেতৃত্বের শীর্ষে আছে তাদের হাতে সেই ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়। এখন দলের ভিতরে অভ্যন্তরে যারা আছে তাদেরকে প্রশ্নটা করা হলে তারা প্রায় বলে যে এটা তো গণতান্ত্রিকই একটা ব্যাপার, কারণ আমরা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিচ্ছি। এখন সবাই মিলে যে এই সিদ্ধান্তটা নিচ্ছে এইখানে মানে দুটো জিনিস আছে খালেদ। একটা হলো অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার তাদের কাছে কি অপশন আছে কি নেই, সেটা একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় হলো আপনি যদি যেটা খুবই মানে গণতন্ত্রের জন্য আমি বলবো একটা বিরাট, আপনি অশনি সংকেত বলেন তো আমি ইম্পিডিমেন্ট হিসাবে দেখছি, বাধা হিসাবে দেখছি, সেখানে হলো যে আপনি তরুণ নেতৃত্ব কিভাবে আসবে, আপনাকে তো গড়ে তুলতে হবে, আপনি নতুন চিন্তা ভাবনা কিভাবে আসবে। এবং তার চাইতে বড় যে মানে ব্যাপারগুলো হলো এখানে আপনি যারা আছে তাদের থেকে তো একই ধরনের চিন্তা ভাবনা গুলো এসেই যাচ্ছে এবং আমরা তাদেরকেই দেখছি। ওকে আপা, আমি আপনার বক্তব্যের একটি বিষয় একদমই পরিষ্কার। আমি বাউ ভাইয়ের কাছে আসতে চাই যে বাউ ভাই, সম্প্রতি মাঠের নেতারা জানিয়েছেন যে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরও কার্যনির্বাহী কমিটিতে তারা দেখতে চান। আমরা যদি প্রশ্নটি এভাবে করি, এটা এক ধরনের ভক্তিবাদ কিনা, এটা এক ধরনের উত্তরাধিকার প্রতিষ্ঠিত করা যে চেষ্টা সেটা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে কিনা? আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো যে আসলে আপনি যেটা ভাবছেন সেটা তো আমি এইভাবে ভাবছি না। আমি মনে করি যে দলকে বিকশিত করার জন্য গণতান্ত্রিক কথা আমরা সবসময় বলার চেষ্টা করি। মাঠ পর্যায় থেকে যদি দাবি আসে যে ওনারা এই কাউন্সিলর হয়ে এই দলের নেতৃত্ব দিবেন, তাহলে সেটা তো গণতান্ত্রিক পন্থা, আমরা তো সেটাকে শ্রদ্ধা করা উচিত। আর বঙ্গবন্ধু পরিবারের সদস্যরাই যদি দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে না পারেন বা তারাই যদি সামনের দিকে এগিয়ে আসতে না পারেন, হাল ধরেন, তাহলে তাদেরকে হাল ধরতে হবে কেন? আমি শেষ করছি এই কারণে, এই যে আমি প্রথমেই বলছি যে যারা বিকশিত করতে পারে তাদেরকে কিন্তু সবাই সব বিষয়ই আমরা মূল্যায়ন করি। যেমন আপনি একজন প্রথিত যশা সাংবাদিক, আপনাকে আমরা আলাদা মূল্যায়ন করছি, আপনাকে জাতীয় সেভাবে মূল্যায়ন করছে। বঙ্গবন্ধু পরিবারের যারা সদস্য তারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত এবং রাজনৈতিক জ্ঞান এবং গুণ আমাদের চেয়ে অন্যতম। সেই কারণে আমরা মনে করি যে ওনারা যদি দলে আজ থেকে 10 বছর পরে আমার মেয়েকেও আপনি এভাবেই মূল্যায়ন করবেন যে আপনার বাবাকে আমি পছন্দ করতাম, যদি বিকশিত হতে পারে, যদি আপনার চেয়েও ভালো করতে পারে, তাহলে হোয়াই নট? সেই পরীক্ষাটি কিভাবে দিবে? সেই পরীক্ষাটা কার্যক্রম, মেধা, বুদ্ধি, বিবেক, আত্মসংযম নিশ্চয়ই প্রকাশিত হয়। যেমন আমি মনে করি এই আমাদের সজীব ওয়াজেদ জয়, উনি তো নিজেকে বাংলাদেশের মানুষের কাছে সেইভাবে বিকশিত করতে পেরেছেন। এখন আমাদের ডিমান্ড হলো উনি যদি আসেন তাহলে এই দলটাকে আরো এগিয়ে নিতে হবে। আমি সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে তর্ক করছি না, কিন্তু সাইমা ওয়াজেদ পুতুল বা সিদ্দিক তাদের ব্যাপারেও কি এটি সত্য?
তারা বাংলাদেশের মানুষের সামনে তাদের নিজেকে প্রুভ করেছে। পুতুলের যে কার্যক্রম সারা ওয়ার্ল্ড ব্যাপী, উনি যে আজকে, তার মানে তারা সবাই তাদের কার্যক্রম দিয়ে, কিন্তু আমার কাছে কখনো মনে হয় না যে সাইমা ওয়াজেদ পুতুল খুব রাজনীতিতে আসতে চান, আমার কাছে মনে হয় না। এটা আমাদের ডিমান্ড, যদি আপনাদের ডিমান্ড, তাহলে এটা তো সিদ্ধান্ত নেবেন তিনি নিজে। মোশাররফ ভাই, আমি একটু অন্য জায়গা থেকে আসতে চাই, সেটি হচ্ছে যে নেতৃত্ব, নতুন নেতৃত্ব আসলে তৈরি হবে কিভাবে, মানে সেটি তৈরি হওয়ার কি কোনো উপায় আছে? প্রফেসর আমেনা মহসিনের প্রশ্নটি তুলছিলেন যে নতুন নেতৃত্বের জায়গাটি থেকে তৈরি হবে, এইটি নিয়ে কি কোনো রকম কোনো চিন্তা ভাবনা আছে? এবং আমরাও দেখলাম যে আপনারা বিএনপি চেয়ারপারসনকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে কে কোথায় কিভাবে নির্বাচিত হবেন। ধন্যবাদ আপনাকে। আসলে নেতৃত্ব নির্বাচনের দুটি পন্থা আছে, একটি হলো কাজের মাধ্যমে, অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সে নেতৃত্বে যেতে পারে, আরেকটি হলো যেটা আমাদের দেশে একটি প্রচলিত নিয়ম ছিল, যে বিশেষ করে ছাত্র নেতৃত্ব, ছাত্র সংসদের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন, কিন্তু এই প্রক্রিয়াটা বাংলাদেশে বর্তমানে এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সুতরাং আপনি যদি প্রাতিষ্ঠানিক নেতৃত্ব বলেন, সেটা কিন্তু এখন আর বাংলাদেশে নেই। এখন যে কোনো একটি সংগঠনের সাথে মিলিয়ে তাকে আপনার কথা আমি একটু বিনয়ের সাথে একটু ডিফার করতে চাই। আপনি যখন ছাত্র নেতৃত্বের যে সিস্টেমটা ছিল, আমি যদি 90-99 সেই সময় থেকে কয়জন ছাত্র নেতৃত্ব জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন এখন আসলে পলিসি? অনেকেই দিচ্ছে। যেমন আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যদি আপনি দেখেন যে যারা সবচেয়ে ভালো ভূমিকা রাখছে, আপনার দল থেকে আপনি বিচার করে দেখেন স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের মধ্যে কয়জন ছাত্র নেতা আমাদের এখন স্ট্যান্ডিং কমিটি? সালাউদ্দিন আহমেদ সাহেব, সালাউদ্দিন আহমেদ যিনি ইয়াতে আছেন, ইন্ডিয়াতে আছেন, উনি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি ছিলেন। আমাদের ভাইস চেয়ারম্যান শামসুর রহমান দুদু ছাত্র দলের স্ট্যান্ডিং কমিটি মেম্বার। আমি বললাম যে মূল নীতি নির্ধারকদের মধ্যে একজন অলরেডি একজন চলে গেছে, কারণ আপনি জানেন যে বিএনপির সংগঠনটির বয়স খুব একটা বেশি না, যেমন আওয়ামী লীগের দীর্ঘদিনের পুরানো, এবং আওয়ামী লীগের দেখবেন আপনি নেতৃত্বের পর্যায়ে ছাত্র সংগঠন 70 পরবর্তী অন্য অনেক নেতৃত্ব আছে। আজকে তোবাল আহমেদ বলেন, আমির হোসেন আমু বলেন, অনেক সবাই কিন্তু এই দল থেকে তৈরি হয়েছে, না আমি ছাত্রলীগ থেকে তৈরি হয়েছে। কিন্তু আমাদের দলটা তো আপনি এখন শুরু হয়েছে, এবং এই প্রথম আমাদের এই দলের জাতীয়তাবাদী ছাত্র দলের এক সাবেক নেতা স্থায়ী কমিটিতে উনি স্থান পেয়েছে, এবং অন্যান্য পদগুলি আপনার ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক মণ্ডলীতে অনেক নেতৃত্ব এসেছে। নতুন নেতৃত্ব করার জন্য ছাত্র রাজনীতি একটা পন্থা, এটা হলো প্রতিষ্ঠানিক শিক্ষার একটি বিষয়। আপনি যে জিনিসটি বলেন, আসলে রাজনীতির মধ্যে আমরা যারা বলি নেতা কিন্তু অনেকে হতে পারে, কিন্তু জনগণের নেতা হতে হলে কিন্তু তাকে সেই গুণাবলী অর্জন করতে হয়। আজকে আমরা মাওলানা ভাসানীকে সম্মান করি, মাওলানা আজকে, অথচ আপনি অনেক নেতাকে দেখবেন হঠাৎ রাজনীতি এসেছে, মন্ত্রী হয়েছে। সরাসরি প্রশ্নটি করি আসলে যে নেতা নেতৃত্বের ক্ষেত্রে আপা কি বলতে চাচ্ছেন? আমি বলছিলাম উনি মাওলানা ভাসানীর নামটা নিয়েছেন, তো তাই আমি জাস্ট প্রশ্নটা রাখতে চাচ্ছি, ওনার বাবা কি রাজনীতি করতেন? না, উনি কি নিজে কিন্তু সেই গুণাবলী অর্জন করেছেন। আচ্ছা, আপনি কিন্তু অর্জন করেছেন। আপনার কাছে কি মনে হয় যে আমরা যে তারেক রহমান উনি রাজনৈতিক গুণাবলী অর্জন করেছেন, পাশাপাশি উনার স্ত্রী যে আছেন জোবাইদা, আপনারা মাঝে মাঝে দাবি করেন তাকেও রাজনীতিতে আসতে হবে? তাকে আমরা দাবি করি না। আপনি যদি তারেক রহমানের ব্যাপারটি দেখেন, যে তারেক রহমান কিন্তু বিএনপির বগুড়ার এক সামান্য গাবতলী উপজেলার একজন সদস্য থেকে তার রাজনীতি শুরু করেছে, সেই 86-87 সালের দিকে। উনি কিন্তু সর্বশেষ 2001-এ এসে উনি পার্টির দায়িত্ব নিয়েছেন, মানে যুগ্ম মহাসচিব দায়িত্ব পেয়েছেন, সম্পূর্ণ দায়িত্ব না, এখন উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সুতরাং দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় কিন্তু এই পর্যায়ে এসেছেন। এবং আপনি দেখবেন 2001-এর যারা ওই সময় থেকে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা ছিলেন, তাদের সাথে তারেক রহমানের আসলে বেসিক পার্থক্যটা কি? জিয়াউর রহমান সাহেবের ছেলে হওয়া ছাড়া না, মানে তারা কেন খুব তেগী, উনি কেন খুব মহাতেগী? না, উনি কিন্তু আপনার সেই গ্রাসরুট লেভেল থেকে কিন্তু উঠে এসেছে। না, গ্রাসরুট লেভেলে তো আরো অনেকেই ছিলেন, 86 সালে অনেকেই তাদের থেকে উনি কেন? আপনি বিএনপির 19 জন সদস্য আজকে স্থায়ী কমিটিতে, তারেক রহমান তো একজন, সে তো অন্য যারা এসেছে তারাও তো এইভাবে কন্ট্রিবিউশন রেখে দলে আজকে বিএনপির হায়ারার্কিতে তারেক রহমানের স্থান কি কত নম্বর? তার স্থান হলো এখন 3 নম্বরে স্থায়ী কমিটি। ওই অতটাই তিনি আসলে অর্জন করেছেন, প্রমাণ করেছেন এটা। হ্যাঁ, অবশ্যই সে আপনি দেখবেন যে 2001-এর যে নির্বাচনটা হয়েছে সেটা পরিচালনা করেছিলেন উনি, এবং যার জন্য বাংলাদেশে কিন্তু বিএনপি একটা মানে বিশাল বিজয় অর্জন করেছিল সেই নির্বাচন। আমার মনে হয় যে সেটি ভালোই বলেছেন প্রফেসর আজম শফিউল আলম ভাইয়া। আমি একটু প্রফেসর আমেনা মহসিন যে প্রশ্ন চলেছে সেটা একটু তাত্ত্বিকভাবে আপনার কাছে একটু আসি, যে সবাই মিলে যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তার একটি বড় কারণ কি এই যে তাদের কাছে আর কোনো অপশন থাকছে না, সেটি কি? না, অপশন থাকছে না এই বিষয়টাকে নানাভাবে ব্যাখ্যা করা যায়। তার আগে আমি আসি যে আপনি যখন একটা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বোঝার চেষ্টা করবেন বা পলিটিক্যাল পার্টির সংস্কৃতিকে বোঝার চেষ্টা করবেন, তাকে কিন্তু তার সামগ্রিক কালচারের সাথে তুলনা করেই আপনাকে বুঝতে হবে। সেই সামগ্রিক কালচারটা কতদিন থেকে ধরবো আমি? কালচারটা আমি বলছি যে সামগ্রিক কালচার আপনার বাংলাদেশের মানুষের একটা কালচার আছে। আমরা যদি এখন বাংলাদেশের রাজনীতিকে
ওয়েস্টার্ন লেন্স দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমি একটু এইটি ধরতে চাই, বাংলাদেশের মানুষের কালচারটা আপনি কোন সময়টা ধরতেছেন? আপনি আমার আমি এই বক্তব্য মানতে রাজি না যে বাংলাদেশের মানুষের একটি কালচার আছে। অবশ্যই আছে, মানে সেটি কোন সময় থেকে কোন সময়, কোন দিক থেকে কোন দিক? কালচারটা একটা ডাইভার্সিফাইড বিষয়। হ্যাঁ, কালচার তো একটা গতিশীল প্রক্রিয়া, রাইট, এক এক সময় এক এক ধরনের কালচার, কিন্তু আমাদের পলিটিক্যাল কালচারটাকে যদি আমরা ধরি, পলিটিক্যাল কালচারটাকে ধরতে হবে আপনার সেই ব্রিটিশ বিরোধী, না আপনি একেবারে অতীতে যেতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে যেই সংস্কৃতিটা দানা বাঁধতে শুরু করে, তারপরে পাকিস্তান পিরিয়ডে এসে একটা অন্যরকম টার্ন নেয়, তারপরে ৭১-এর পরবর্তীতে আরো এক ধরনের টার্ন নেয়। আমরা কি সেই রাজনৈতিক সংস্কৃতিতেই আছি? আপনি যদি আমাকে শেষ করতে না, যদি আপনার উদ্দেশ্যই হয় খালি প্রশ্ন করা, তাহলে তো আপনি উত্তর পাবেন না। না, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন আপনি যেভাবে বিষয়টাকে ধরেন, যে একটা রাজনৈতিক দলের সংস্কৃতিকে বুঝতে গেলে তার যে সামগ্রিক সংস্কৃতির সাথে তুলনায় বুঝতে হবে। আজকে বাংলাদেশের রাজনৈতিক দলকে যদি আপনি ব্রিটিশ মানে বা আমেরিকান মানে দেখতে চান, সেটা সম্ভব না। আচ্ছা, এবারে আমি বলতে পারি যে এটা আপনার একটা সুইপিং কমেন্ট, আমি ব্রিটিশ মানে দেখতে চাই না। কারণ আমি যদি বঙ্গবন্ধুর আত্মজীবনী দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বুঝতে চাই, আমি দেখি রাজনৈতিক সংস্কৃতিতে বিচ্যুত। না, আমি বলছি, আমি তো আপনাকে বলিনি। আচ্ছা, আমি বলছি যে যদি আমরা বুঝতে চাই ওই লেন্স দিয়ে, বোঝা সম্ভব না। আপনি, আপনার প্রশ্নটা ছিল যে আর কোনো অপশন আছে কি নাই। তা আমি যেই কারণে এই যে বাংলাদেশের সংস্কৃতির কথাটা তুলেছি, সেটা হলো যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলোতে পার্টি ডেমোক্রেসি সেভাবে ডেভেলপ করেনি। আমাদের এই যে নেতা কর্মীরা যুক্তির চাইতে আবেগ দিয়ে চলে। আপনি একটা এই যে ট্রেডিশনাল সোসাইটি এবং মডার্ন সোসাইটির যে পার্থক্য, যেখানে আবেগের আধিক্য বেশি, যুক্তির আধিক্যটা কম। আপনি ওয়েস্টার্ন সোসাইটিতে ওরা বেশি যুক্তি নির্ভর, আবেগটা কম। তা আমাদের এখানে আবেগ দিয়ে চলে। আবেগ দিয়ে চলার কারণে কি হয়, আজকে ধরেন আপনি শেখ হাসিনার কথা যদি বলি বা খালেদা জিয়ার কথা যদি বলি, তাদের দুই রাজনৈতিক দলে তারা এমন একটা ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হয়েছেন যে তাদের নেতা কর্মীরা তাদের নেতৃত্বদেরকে এক ধরনের আবেগের সম্পর্ক দিয়ে দেখে। আপনি বিএনপির একজন কর্মীকে যদি বলেন যে তুমি খালেদা জিয়ার ভুল বের করো, সে বের করতে পারবে না। আজকে যদি আওয়ামী লীগের একজন কর্মীকে বলেন যে তুমি শেখ হাসিনার ভুল বের করো, সে পারবে না। কারণ কি, সে যুক্তি দিয়ে দেখে না। ভয় তো আছেই, সেটা সংস্কৃতিরই পার্ট, যে সে আবেগ দিয়ে দেখে। আবেগ আছে, ভয় আছে, ভয়ও আছে, যে রাজনৈতিক দল থেকে বহিষ্কৃত হওয়ার ভয় আছে, বা পিআর গ্রুপ দ্বারা তার নিবৃত হওয়ার ভয় আছে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে অপশনের কথা যেটা বলছিলেন, যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, আমাদের সমাজে যেমন ইন্টারনাল কনফ্লিক্ট অনেক বেশি, আমাদের রাজনৈতিক দলগুলোতেও কিন্তু কনফ্লিক্ট বেশি। আপনি পাশের দেশ কংগ্রেসের দিকে তাকান, যে ইন্দিরা গান্ধীর বংশের লোক ছাড়া কংগ্রেসকে টেকানো যাচ্ছে না। রাহুল গান্ধীকে আসতে হচ্ছে, এখন বলা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীকে আসতে হবে। কেন? সিমিলারলি আমাদের এইখানেও কিন্তু আজকে শেখ হাসিনা, খালেদা জিয়াকে কেন পার্টির কর্মীরা নেতৃত্বে আনে? কারণ তাদের ভয় হচ্ছে যে এই ধরনের ইউনাইটিং ফিগার যদি না থাকে, তারা সিম্বলিক ফিগার যেটা দলকে ইউনাইটেড রাখে, এবং তারা মনে করে যে এই ধরনের কোনো ফিগার যদি না থাকে, দল ভেঙে যেতে পারে। তো সেই কারণে এই পরিস্থিতি থেকে যদি আপনাকে পরিবর্তন আনতে হয়, তাহলে একটা দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যেই প্রক্রিয়াটা, ধরেন আপনি যদি আওয়ামী লীগের দিকে তাকান, কোন কোন জায়গায় এটা শুরু হয়েছে। কারণ এবারের সম্মেলনকে কেন্দ্র করে, ধরেন আমি একটা কমিটির কথা জানি, একটা কমিটিতে বক্তৃতা রাখার সুযোগ হয়েছিল আমার, প্রচার ও প্রকাশনা উপকমিটি যেটা আওয়ামী লীগের, তারা 5টা সেমিনার করেছে, যে আওয়ামী লীগের অতীত, ঐতিহ্য, তাদের সরকারের কর্মকাণ্ড, নানা বিষয়ে। এবং আওয়ামী লীগের কিন্তু প্রধান পদটি ছাড়া, ইভেন বিএনপিরও যে কাউন্সিলটি গেল, প্রধান পদটি ছাড়া, যে সভানেত্রী বা চেয়ারপারসনের পদ ছাড়া অন্যান্য পদে কিন্তু নতুন নেতৃত্ব এসেছে, পুরনো নেতৃত্ব। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দেশে নতুন নেতৃত্ব আসার সুযোগ নাই কেন আমি বলি, আমাদের কালচারে কোনো পলিটিশিয়ান রিটায়ারমেন্টে যায় না। আপনি ওয়েস্টে দেখেন, একটা পর্যায়ে তারা রাজনীতি থেকে রিটায়ারমেন্টে চলে যায়। এই যে সর্বশেষ ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কথা, জেমস ক্যামেরন, পলিটিশিয়ানরা রিটায়ারমেন্টে যায়। প্রফেসর শফিউল আলম ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, তারপর প্রফেসর আহমেদ মহসিন আপনার কাছে যখন ফিরে আসবো, তখন আমাদের দেশের রাজনৈতিক দলে যারা নেতৃত্বে আসেন, তারা কিভাবে আসেন সেটি আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। যে নেতৃত্বটা নিশ্চিত করতে হলে আনুগত্যটা প্রধান হয়ে দাঁড়ায়, সেটি আসলে একটির সাথে আরেকটি সাংঘর্ষিক কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে।
আজকের বাংলাদেশে ফিরলাম। প্রফেসর আমেনা মহসিন, নেতৃত্বেও আসতে হলে আনুগত্যটাই প্রধান নিয়ামক হয়ে দাঁড়ায়, কেউ কেউ বলছেন এরকম, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে রাজনৈতিক নেতৃত্বে আসলে আসা কিভাবে সম্ভব হয়? না দেখুন, আমি আপনি উত্তরে যাওয়ার আগে আমি একটুখানি যেটা আলম বলছিল সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, যেহেতু উনি আমার সহকর্মী। উনি যখন বলছেন পলিটিক্যাল কালচারের কথা, পলিটিক্যাল কালচারটা তো আমরাই তৈরি করি, তাই না? এবং আমি এটা মানতে নারাজ যে বাংলাদেশে পলিটিক্যাল কালচার এমন যেখানে তারা একটা পরিবার বা একটা পার্টিকুলার, মানে ধরেন যে কোনো পরিবার হতে পারে, এটা মানে এটা তো আমরাই তৈরি করেছি, তাই না? এবং এটা থেকে যদি আপনাকে তো একটা সময়, আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনাকে তো এখান থেকে ভেঙে আসতে হবে। আপনি তো নাহলে তৃণমূল পর্যায়ে আপনি লোক, কিন্তু আপনি এই কথা কি সত্য না যে আমাদের কালচারটা, আমি যদি পলিটিক্যাল কালচারের বাইরেও বলি, আপনি কোন পত্রিকা আপনি কি আমাকে দেখাতে পারবেন যার সম্পাদক আসলে তার পুত্ররাই হচ্ছেন এখানে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, বিজ্ঞাপনী সংস্থা, এমনকি ক্রিয়েটিভ ব্যাপার, প্রযোজকের ছেলে পরিচালকের ছেলে পরিচালক হচ্ছে? না খালেদ, সেটাই তো আমাদের দুর্ভাগ্য হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমাদের ইনস্টিটিউশনাল, আমরা সিঙ্গেল আউট কেন করব? না শিক্ষকের ছেলে শিক্ষক হচ্ছে, না শুনেন, উপাচার্যের ছেলে মেয়ে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে, বেশিরভাগ উপাচার্য যাদের উপযুক্ত ছেলে মেয়ে আছে। যদি উপযুক্ত থাকে সেটার জন্য আপনি মানে বয়সে উপযুক্ত। এখানে যে জিনিসটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো যে দেখেন, আপনাকে তো এইখানে এই মিথ থেকে বের হয়ে আসতে হবে। এবং পলিটিক্যাল কালচার উনি যেটা বলছেন সবসময় আমাদের সেটা ছিল, সেটা তো ধরেন আমাদের যখন ফিউডাল কালচার ছিল হয়তো সেটা ছিল, এখন তো আর আমাদের ফিউডাল কালচার না, আমরা তো একটা রিপাবলিক। সেখানে তো আপনাকে সাধারণ লোককে আনতে হবে, নাহলে আপনি গণতন্ত্র বলছেন কিভাবে? আপনি এটা কনসেপচুয়ালি বলেন, প্র্যাকটিক্যালি বলেন, আপনি যে কোনো জায়গায় আমার সাথে ডিবেট করতে পারেন। আচ্ছা, বঙ্গবন্ধুর বাবা কি রাজনীতি করতেন? সরওয়ার্দীর বাবা কি রাজনীতি করতেন? কিন্তু বঙ্গবন্ধু রাজনীতি করতেন বলে শেখ হাসিনা রাজনীতি করতে পারবেন না? অফ কোর্স করতে পারবেন, উনি নিজের যোগ্যতা নিয়ে, আমি যোগ্যতা দিয়ে করছেন উনি, সেটা নিয়ে তো আমি কোনো আপত্তি তুলছি না। কিন্তু সেটাকে যে আপনি, যে জায়গাটা আমার আপত্তি সেটা হলো, আমি দেখেন আপনি ইকুয়াল লেভেলে যারা অন্যান্যরা আছে, যারা মানে যাদেরকে আমরা বলি যে বহু বছর ধরে তারা ওই দলের জন্য কাজ করছেন, সবাইকে ওপেন কম্পিটিশনে দেন না। আপনি কেন একজনের হাতে দিয়ে দিচ্ছেন? শেখ হাসিনা কিন্তু আহ্বান করছেন যে তিনি অপশন নিতে চান, কেউ আসেন নেতৃত্ব, তখন সবাই দেখেন আপনি একটা পার্টিকুলার পার্টিতে যে না, আমি পার্টিকুলার পয়েন্টে যাচ্ছি না, পুরো ব্যাপারটাকে নিয়েই বলছি যে আমাদের এই কালচারটা তো আমরাই তৈরি করেছি। এবং ধরেন যারা রাজনীতি, উনি যেটা বললেন যে আমাদের পলিটিক্যাল কালচারটাই এরকম, আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম না, এটা আমরা তৈরি করেছি। এবং আপনি যেটা বললেন না যে কেমন করে, এই জন্যই কিন্তু আমাদের এত মিসগভর্নেন্স, যে আমরা ধরেন, আমি কোনো পরিবারের এখানে কিন্তু কথা বলছি না, আমি বলছি মুষ্টিমেয় লোকের হাতেই কিন্তু থেকে যায়, ক্ষমতাগুলো থেকে যায়। এখন আপনি এই যার জন্য দেখা যায় কি, দেখেন আপনি দেখবেন দলের মধ্যে অনেক কোন্দল অনেক হয়। আমরা আমাদের পলিটিশিয়ান আছেন এখানে, বাবু ভাই, আপনারা কি এই বিষয়টি এই কারণে করেন যে আসলে আপনারা আনুগত্য দিয়ে নেতৃত্বের কাছাকাছি যেতে চান, সেজন্য নেতৃত্বকে কখনোই চ্যালেঞ্জ করেন না? আমি শুধু বলতে চাই যে আপনারা সাংবাদিকরা এবং আমার স্যার আছেন, ম্যাডাম আছেন, আপনারা কি কারণে বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, ওনারা দল পরিচালনা করছেন, কি কারণে ওনারা থাকছেন বা চলে যেতে চান, চলে যাবেন, এটাই কেন শুধুমাত্র আলোচনা? আমি যদি বলি, আমার মনে হয় এখানে একটু ভুল, আমরা এটা আলোচনা করছি, কোনো ব্যক্তির নাম আসছে না, প্লিজ প্লিজ। না আমি সেটা বলছি না, আমি সেটা আপনি না, এখানে ঝামেলা। আমি খালিদ ভাইয়ের প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি মনে করছি যে এটা তো রাজনীতি, রাষ্ট্র পরিচালনার মতো দক্ষ একজন মানুষ একটা দলে যদি প্রতিষ্ঠিত হয়, তাকে আমি কেন পছন্দ করব না? আমরা খুবই পছন্দ করি, সেজন্য সমালোচনা করব, সেজন্য আমাদেরকে, সেজন্যই আমি বলছি যে বঙ্গবন্ধুর কন্যা উত্তর হচ্ছে এইটা, আপনি যত বড় বঙ্গবন্ধুর কন্যা আমরা তার বড় বড় সমালোচনা করব। আমি বলবো যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, সক্ষমতা থাকবে এবং এরকম দার্শনিক পর্যায়ের নেতৃত্ব দিতে পারবেন, সারা পৃথিবী যখন মানে তিনি নিজ থেকে যতক্ষণ পর্যন্ত সরে না যাবেন, ওনাকে নিয়ে সুনাম করবেন, সেটা আমাদের ধরে রাখা নৈতিক দায়িত্ব একজন কর্মী। মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা যেটা পারছেন আমরা পারবো না, পারছি না, আমাদের সিনিয়র নেতারা সেটা পারছেন না, সেই কারণেই ওনাকে আমাদের দরকার রাষ্ট্রের প্রয়োজনে। আজকে সারা বিশ্ব ওনার প্রশংসা করছে,
এতে কি আমরা লাভবান হচ্ছি না? কিন্তু রাজনীতিবিদ রাজনীতি করলে কি সবাই খালি একটা চেয়ারে যেতে হবে? না, আমার কিন্তু না, আপনি কি রাজনীতি করবেন শুধু কর্মী হওয়ার জন্য? আপনার কোনো আদর্শ নাই যে আদর্শটা আপনি সামনে নিয়ে আসতে চান? আমার যিনি নেতা, যিনি নেতৃত্ব দিবেন, জি, উনি যদি বাংলাদেশটাকে ভালো পরিচালনা করতে পারেন তাহলে আমার কর্মী হতে সমস্যা কোথায়? আপনি কর্মী হতে কোনো সমস্যা নাই, এবং সারাক্ষণই আপনি শুধু আমি না এটা সবার বেলায়। এবং আপনাকেও আমি বলবো যে এরকম যোগ্য, মেধাবী, দক্ষ আমরা যখন রাষ্ট্রনায়ক পাবো, ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু দল থেকে যদি উনি সরে যান, উনি ইচ্ছা প্রকাশ করতে পারেন, উনি একা যদি চলে যেতে চান, তাহলে রাষ্ট্রের অবস্থায়, আমাদের দলের চিন্তা ভাবনায় আমরা মনে করি আমরা ক্ষতিগ্রস্ত। আমার মনে হয় একটু ক্ল্যারিফাই করা দরকার যে এখানে আমরা কিন্তু কোনো ব্যক্তি নিয়ে কথা বলছি না, আমরা সার্বিক একটা পরিস্থিতি। না, আপনাকে উনি বলেন না আমি ব্যক্তি নিয়ে কথা বলছিলাম, আমি শেখ হাসিনা খালেদা জিয়া বারবার বলছি, সেজন্য উনি বলেছেন। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনিও কি এটি মনে করেন কিনা? আমি সঙ্গে একটু যুক্ত করতে চাই যে এবার বিএনপির যে কমিটি দেখছি তাতে নেতাদের আত্মীয়স্বজনের বিপুল হারে পদায়নের একটি আমরা দেখছি, এটাকে কোনো পরিবর্তনের দোষ হিসেবে দেখেন কিনা? আমার কাছে একটি লম্বা তালিকা আছে, আপনি চাইলে আমি সেই তালিকা দিতে পারি, আপনি জানেন সেটা। আসলে আমি একটু এখানে একটু এমপি সাহেব এবং ম্যাডাম যে কথাটি বলেছেন, আসলে বিএনপির এই বড় রাজনৈতিক দলকে আমাদের নেতৃত্ব কিন্তু ওপেন ছিল। আপনার নিচে মনে আছে যে আমাদের দলের গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে যে সিনিয়র ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যানের নির্বাচন হবে ওপেন। সেটা নির্বাচন কমিশন নিযুক্ত করে তাদের নির্বাচনের জন্য শিডিউল ঘোষণা করা হয়েছিল, এবং ওপেন সবাইকে বলা হচ্ছিল যে আপনারা যদি এই ক্রাইটেরিয়া 25 বছর যদি আপনার বয়স হয়, আপনার দলের যদি এতদিন দলে কাজ করে থাকেন, আপনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ওপেন আপনাদের সাংবাদিক, আমার যতটুকু মনে আছে, কিন্তু নির্বাচন তো একদিনের প্রসেস মোশাররফ ভাই, কিন্তু আরেকটা নেতা দাঁড়াতে হলে তো তিনি দলের মধ্যে সমালোচনা করতে হবে, তিনি দলের মধ্যে বিভিন্ন নীতি দিতে হয়। আমরা সেরকম কখনো শুনি না। এটা হচ্ছে দলের বাইরে গিয়ে, না দলের মধ্যে হচ্ছে আমাদের বাইরে গিয়ে সমালোচনা করছেন, সেই শুনতে পাচ্ছি। সেটাই দলে ছিল তখন, কেন বলেনি? সেইটাই দলে কেন থাকলে তো বলা যায় না। শুধু তাই না, উনি দলে ছিলেন, দলের গুরুত্বপূর্ণ দুইটার মন্ত্রী ছিলেন, উনি স্থায়ী কমিটির মেম্বার ছিলেন। সুতরাং এইটা আমার মনে হয় যে তার ব্যক্তিগত কোনো কারণে হয়তো উনি বলতে পারেন নাই, পরে হয়তো যে কোনো কারণে উনি কথা বলেছেন। এখন যে কথাটি আপনি বলেছেন যে নেতৃত্ব নূতন পুরনো একটি বিষয় আপনি উত্থাপন করেছেন, সে আরেকটি বলেছেন আপনি আত্মীয় স্বজন। এখন আপনি আমাদের বাংলাদেশের যে ট্রেডিশনটা দেখা যাচ্ছে যে আজকে এখানে কিন্তু রাজনৈতিক অনেকটা পরিবারের, যেমন আমি যে রাজনীতি করি, আমার পরিবার কিন্তু অটো জড়িয়ে যাচ্ছে। কারণ আজকালকার রাজনীতিটা, বিশেষ করে আমাদের দেশের রাজনীতিতে একটি ভোটের বিরাট কাজ করে। এখানে এমপি সাহেব এখানে আছেন, আপনি এই নিশ্চয়ই আপনার এই ধারণাটুকু আমার মনে হয় নিশ্চয়ই আছে যে আমরা কিন্তু যারা রাজনীতিক কর্মী বা রাজনৈতিক সমর্থক বা নেতৃত্ব দেই, ভোরবেলা ঘুমের তো উঠে দেখবো আমাদের রুটিন রুমে মিনিমাম 50 জন বসে আছে। কারো বাচ্চা অসুস্থ, কাউকে হাসপাতালে নিতে হবে, কাকে তার এই প্রবলেম আছে, কেউকে মামলা হাজিরা দিতে হবে। না আমি একটু বলি, এইটার সাথে কিন্তু আমাদের পরিবারটা এরা যুক্ত হয়ে যাচ্ছে, সম্পৃক্ত হয়ে যায়। তাদেরও কিন্তু আপনার স্বাভাবিক জীবন যাপন কিন্তু এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। একসময় তাদেরকে আপ্যায়ন করতে হচ্ছে, তাদের বিপদে আপদে যেতে হচ্ছে, যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হচ্ছে। সুতরাং এরাও কিন্তু রাজনৈতিক একজন কর্মীর মতো, এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে কিন্তু হয়ে গেছে। সুতরাং আপনি এটাকে বিচ্ছিন্ন করতে পারেন না। যার জন্য আমি যে কথা প্রারম্ভে আমি বলেছিলাম যে রাজনৈতিক তৈরি হওয়া একটা জিনিস, আর এসে এমপি মন্ত্রী বা নেতা হওয়া কিন্তু আলাদা জিনিস। ওকে, এই একটা জিনিস। আর আরেকটু আমি একটু যোগ করতে চাই, একটু দ্রুত সেটা আপনি যে নূতন এবং পুরান বলছেন, আপনি এবার যদি আমাদের বিএনপির কমিটি দেখেন, সেখানে কিন্তু বেস্ট একটা নূতন নেতৃত্বকে কিন্তু এবার প্রমোট করা হয়েছে, যারা আগামী দিনের নেতৃত্ব দিতে পারে। যেমন খন্দকার মোশাররফ হোসেনের ছেলে, তরিকুল ইসলামের ছেলে, গয়েশ্বরচন্দ্র রায়ের মেয়ে, মির্জা আব্বাসের স্ত্রী, রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী, এরকম কারা না যারা নতুন নেতৃত্ব যারা এখানে আপনি একটু পোস্ট লক্ষ্য করবেন, এখানে অনেক নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে। আপনি এখন তো একটা জায়গায় আজকে আপনি যে নামগুলো বলছেন, তরিকুল ইসলাম আজকে প্রায় 70-র উপরে বয়স, আর ব্যারিস্টার হবে। আজকে নেতৃত্ব, নতুন নেতৃত্ব, আপনি একদিকে নতুন নেতৃত্ব চাইবেন, গতিশীল নেতৃত্ব চাইবেন, আধুনিক নেতৃত্ব চাবেন, অন্যদিকে এদেরকে প্রমোট করবেন না, তাহলে তো বাংলাদেশ পরিবারের মধ্যে থেকে আমার নিতে হবে নতুন নেতৃত্ব। আমার বাইরে তো আছে, এরা কতজন? এই সংখ্যাটা কত? 7-8-10 জন, এর বেশি না তো। বিএনপির যেখানে একটা কেন্দ্রীয় কমিটিতে 10 জন লোক পরিবার থেকে, যারা সুস্থ আছেন, যারা বয়স তারা তো থাকছেন, আর যারা একটু বয়স হয়েছে তাদের ছেলে মেয়েরা যথাসময় আসছে। যাই হোক, আমি প্রফেসর আজম শফিউল আলম ভাই আপনার কাছে একটু আসতে চাই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরতে চাই। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন রাজশাহী কমিটি গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী যাকে চান তাকেই কমিটিতে রাখা হবে। আপনি একটু যদি আমাদের নজরুল ইসলাম বাবু ভাই যেটি বলছেন যে আসলে আমাদের দেশে
পরিবারও রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়ে, এবং প্রফেসর আমেনা মহসিনও তা একটু বললেন, চ্যালেঞ্জ করলেন, সেই বিষয়গুলি যদি একটু বলেন আমাদেরকে, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আজম শফিউল আলম ভাইয়া, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে পরিবারের সদস্যরা রাজনীতিতে, যে এখন পরিবারের সদস্যদের কিন্তু রাজনীতিতে জড়িত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, তারা যদি যোগ্য হন। কারণ আমরা যদি ধরেন, এখন আমরা নিশ্চয়ই হিলারি ক্লিনটনকে ক্লিনটনের স্ত্রী হিসেবে দেখি না, তো কারণ হিলারি ক্লিনটন তার যোগ্যতা বলেই আজকে প্রেসিডেন্ট নির্বাচন করছেন। তেমনি তার রাজনৈতিক ক্যারিয়ার 30 বছরের। আমাদের এখানে যারা রাজনীতিতে আছেন, আপনি যদি এখন শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে দেখেন, ওনার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু আওয়ামী লীগের সভাপতি হিসেবে 35 বছর। আর ছাত্র জীবন যদি দেখেন, উনি তো ছাত্র নেত্রীও ছিলেন, ইডেন কলেজে ভিপি ছিলেন, তো সেগুলো হিসেব করলে অনেক হবে। এখন আমাদের প্রশ্নটা, আমি যে রাজনৈতিক সংস্কৃতির কথা যে কারণে বলেছিলাম, আমাদের সংস্কৃতির কথা যে কারণে বলেছিলাম, আমাদের সোসাইটিগুলো, আমাদের সোসাইটিটা কি হায়ারার্কিক্যাল। আপনি পরিবারের দিকে তাকান, আপনার পরিবার, আমার পরিবারের কালচার কি। আমরা মুরব্বীরা যত খারাপ কথাই বলুক, আমরা কিন্তু প্রতিবাদ করি না সহজে। ওয়েস্টার্ন কালচারে কি হয়, যে বয়স কোনো ফ্যাক্টর না, হায়ারার্কিক্যাল সোসাইটি না, প্যারালাল, যে কেউ যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে। তো ওই যে চ্যালেঞ্জ না করার সংস্কৃতি, এই যে ধরেন, এই যে আমার যে হায়ারার্কিক্যাল সোসাইটি, তারপরে পারস্পরিক যে টলারেন্সের অভাবটা, এই যে আপনি রাজশাহীর যে উদাহরণটা এনেছেন, যে আজকে রাজশাহীর কমিটির লোকেরা সবাই বলছে যে শেখ হাসিনা যাকে দিবেন আমরা তাকে মেনে নেব। কেন এটা তারা বলছে? ওইখানকার নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা একমত হতে পারছে না, কারণ নানা ধরনের সমস্যা আছে, কেউ কাউকে মানছে না। তো যার ফলে যেহেতু শেখ হাসিনাকে সবাই মানে, ওনার হাতে ছেড়ে দিচ্ছে যে উনি যাকে দিবেন তাকেই নেতা। তারপরে আরেকটা জিনিস আমি বলেছিলাম যে, ধরেন আপনি যদি পশ্চিমের সাথে তুলনা করি আমরা বাংলাদেশকে, আমরা কি মেরিটোক্রেসি এখন এস্টাবলিশ করতে পেরেছি আমাদের এখানে? পারিনি, কিন্তু আরো অনেক সময় লাগবে। ওয়েস্টার্ন সোসাইটি যেহেতু মেরিট বেসড সোসাইটি, যেখানে যার মেরিট সবচেয়ে বেশি সে যোগ্যতম অবস্থানটা পায়। এখন আমাদের রাজনৈতিক দলগুলোকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই যে নেতা নির্বাচনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে পরিবর্তন দরকার। যে একজন নেতা তার যোগ্যতা বলে নির্বাচিত হবেন, যে তার নেতৃত্বের গুণাবলী, তার প্রস্তাবনা, তার বক্তব্য রাখা, এই সব কিছু মিলিয়ে তাকে আপনার নির্বাচন করতে হবে কাউন্সিলের মধ্য দিয়ে। তো সেই প্রক্রিয়াটাতে হ্যাঁ, কিছু কিছু এক্সারসাইজ কখনো কখনো হয়েছে, কখনো কখনো সেই এক্সারসাইজ গুলো হয় না। আমাদের এখানে দুজন রাজনীতিবিদ আছে, মোশাররফ ভাই থেকেই শুরু করতে চাই। মোশাররফ ভাই, এই যে নেতৃত্বের জন্য যে প্রতিযোগিতার কথা প্রফেসর শফিউল আলম ভূঁইয়া বললেন, সেটা একটা বড় কারণ কি যে রাজনৈতিকভাবে উচ্চ পদে আসন হওয়াটা লাভজনক? না, লাভজনক না। এটা আসলে আপনি শুধু লাভজনক একদিকে দেখলে হবে না, এখানে কিন্তু অভিজ্ঞতা, তারপর তার কাজ করার যে সক্ষমতা, এগুলি কিন্তু বিবেচনা করা হয়। শুধু আপনার লাভজনক কখনো, এটা তো রাজনীতি যারা করে এটাই কিন্তু একটা সেবামূলক কাজ, নরমাল। আপনি এটা কিন্তু এই দৃষ্টিকোণ থেকেই আপনি চিন্তা করেন, সেবা করার জন্য মানুষ রাজনীতি করছে। অবশ্যই, মানে আমাকে জোর করে একজন লোক সেবা করতে চাচ্ছে কে? অনেকের হবি থাকে না, মানে সেবা করার জন্য। হ্যাঁ, আপনি বই পড়া হবি থাকতে পারে, আপনার ভ্রমণ করা হবি থাকতে পারে, অনেকে সেবা করে। রাজনীতিকে সেবামূলক কাজ অবশ্যই, এটা তবে সে যে কাজগুলি করে, আপনি আজকে রাজনীতি নেতারা কি কাজ, এই যে জিনিসটা আপনারা প্রায় এটা মানে যে বিতর্কিত হচ্ছে যে রাজনৈতিক নেতারা কেন লোকাল রাজনীতির সাথে ইন্টারফেয়ার করে, এই বিতর্ক তো বাংলাদেশে আছে। এখন আমি যখন ভোট চাইতে যাব, আমাকে ওয়াদা করছে আছে আমি এই মসজিদটা আমাকে করে দিতে হবে, আমাকে এই স্কুলের বিল্ডিংটা করে দিতে হবে, আমাকে এই রাস্তাটা আমাকে করে দিতে হবে, আমাকে এখানে এই খাল, এখানে পানি জমে আছে এটাকে কেটে দিতে হবে, যেখান থেকে টাকা এনে করেন। হ্যাঁ, করে। আজকে এটা কিন্তু ডিমান্ড। আপনি যদি এইটা না করতে পারেন, পরবর্তী গেলে আপনি ওখানে, আপনি যতই ভালো লোক হন, যত যোগ্য লোক, আপনাকে কিন্তু ভোট দেবেন। আপনি কিন্তু ঠিক এই ফর্মুলাতেই রাজনীতি করে যাচ্ছেন। তা এর ফলে এইটা মানে এটা কিরকম হয় যে আপনি মানুষদের প্রতিশ্রুতি দিচ্ছেন, এমন প্রতিশ্রুতি যেটা আসলে আপনার করার কথা না? আমি আপনাকে বলতে চাই যে এটা শুধু আমার বেলা নয়, সামাজিকভাবেই যদি আমরা বিবেচনা করি, দেখবেন যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারাই কিন্তু একটা লোক অ্যাক্সিডেন্ট হলে খুব দ্রুত সেবা দিতে চেষ্টা করে, তাকে হসপিটালাইজ করতে চেষ্টা করে, তাকে কিছু সাহায্য করার চেষ্টা করেন। গ্রামে যদি আপনি যান, দেখবেন যে ঈদ উৎসবও যদি যান, আপনি দেখবেন যে আপনার যতটুকু উপযুক্ত এর চেয়ে বেশি আপনি খরচ করে, নিজের টাকা খরচ করেই কিন্তু আরেকজন গরিব দুঃখী মানুষের মুখে কিছু অন্ন, বস্ত্র, বাসস্থান দেওয়ার আপনি চেষ্টা করেন। এটা কিন্তু কালচার। রাজনৈতিক নেতারা মনে করেন আমার যতটুকু আছে সবটুকু
আমি বিলিয়ে দিতে পারি। আমার যতটুকু আছে বা আমি যতটুকু কেড়ে নিতে পারি ততটুকু আমি বিলিয়ে দিই। শুধু সম্মান, মানে আমাদের রাজনীতিবিদরা কি রবিনের মতো? আপনারা যারা সাংবাদিক, আপনারা আমাদেরকে যেভাবেই বলেন না কেন, দোলাই দেন না কেন, না না দোলাই দিচ্ছি না। ধরেন বাবা এটা কি এরকম হয় যে আপনি আমরা বেসিক্যালি আমরা খুব জেন্টলম্যান সম্পত্তি আমাদেরকে বিলিয়ে দেন? না আমরা খুব ভদ্রলোক, আমরা সেভাবে বলতে পারি না। না যেমন মনে করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যাডাম বলেছেন একটা কথা যে ওনার বাবা কি রাজনীতি করতেন? বঙ্গবন্ধুর বাবা বঙ্গবন্ধুকে রাজনীতি করার জন্য অর্থ সাহায্য সহযোগিতা সবকিছুই কিন্তু দিয়েছেন। ওনারও কিন্তু একটা ভালো পরিবারের সন্তান, মুসলিম জগতে। শুধু তাই নয়, মুসলিম পরিবার হিসেবে কিন্তু সম্ভ্রান্ত পরিবার ছিলেন তার বাবা। তারপর আমি ভুলে যাই সেই ইতিহাস। বঙ্গবন্ধুর কন্যার কথাই যদি আমি বলি, উনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, উনি ভিপি ছিলেন, ওনার রাজনৈতিক ক্যারিয়ার অনেকের চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, উনি তার যোগ্যতা মেধা দিয়ে সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদেরকে চ্যালেঞ্জ করেই কিন্তু বাংলাদেশকে সেই জায়গায় কিন্তু উনি সক্ষম। একই ধারাবাহিকতায় আদর্শের রাজনীতিতে যদি আমরা কর্মী হয়ে থাকি, তাহলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে কাজ করছি। আমাদের নেতৃত্ব দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। না, বক্তব্য পরিষ্কার। প্রফেসর আমেনা মহসিন, আমি শুধু আপনাকে এই কথাটা বলতে চাই যে আমরা যারা রাজনীতি করি, আমরা কলে কৌশলে যেভাবেই বলেন জনগণের খেদমত করার জন্য করতে চাই। এখন আমরা যদি কেউ গাড়িতে চলি, তাহলে অনেকের কষ্ট হয় যে উনি কেন গাড়িতে চলবে, উনি রাজনীতি করেন। কিন্তু যারা সাংবাদিকরা যখন বেতন পান, রাজনীতি তো বেতন নাই। আমি পার্লামেন্ট মেম্বার, পার্লামেন্ট মেম্বার হিসেবে বেতন পান, আপনি পার্লামেন্ট মেম্বার, ব্যবসা আছে না কি, ওনার বাণিজ্য নেই, ওনার পরিবার নেই। সেইটি তো উনি ব্যবসায়ী হলে উনি গাড়ি প্লেন চললেও আমরা না করবো না। ব্যবসা আছে না, সবারই তো ব্যবসা, পারিবারিক ব্যবসা আছে না। আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমার পরিবারের আমাকে সাহায্য করেনি, সহযোগিতা করেনি। একইভাবে মোশাররফ ভাই কি করেনি, উনি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন এভাবেই। আর দল সবসময় সমর্থন করে। আর মনে রাখবেন, দলের যারা নেতৃত্ব দেন ওনারা কিন্তু আমাদের ছাত্র রাজনীতি যারা করেন সন্তানের মতো ভালোবেসেই তাদেরকে দিক নির্দেশনা প্রদান করে। এই কথা অবশ্য ঠিক যে বাংলাদেশের মানুষ যখনই কোনো সমস্যায় পড়ে, সাধারণভাবে তারা রাজনীতিবিদদের কাছে আশ্রয় পেয়ে থাকে। রাজনীতিবিদরাই তাদেরকে বিভিন্ন সমস্যার সময় তাদের পাশে এসে দাঁড়ায়। আমরা যারা রাজনীতিবিদদের সমালোচনা করি, তারা কিন্তু বেশিরভাগ সময় তাদেরকে আমাদের কোনো কিছু দিয়ে তাদের সাহায্য করি না। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আপা আপনার কাছে, যে আপনার কাছ থেকে এটি একটু আপনার মূল্যায়ন একটু জানতে চাইবো। বাংলাদেশের প্রফেসর আমেনা মহসিন, রাজনীতিবিদদের উপরই আমরা সবকিছুর জন্য দায় চাপাই। রাজনীতিবিদরা ভালো নাই বলে আমাদের অর্থনীতি ভালো হচ্ছে না, কবিতা ভালো হচ্ছে না, খেলা ভালো হচ্ছে না, ফুটবল খেলা বাংলাদেশ পারছে না, সব দায়ী আমরা রাজনীতিবিদদের উপর চাপাতে চাই। এটি ঠিক কিনা আপনার পর্যবেক্ষণ শুনতে চাইবো। দেখুন, আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে রাজনীতিবিদরাই তো পাশে দাঁড়ান, হ্যাঁ, সো ট্রু দাঁড়ায়, কিন্তু আমি এটা মানতে নারাজ যে সাধারণ লোকরা দাঁড়ায় না। আমি মনে করি যে আমাদের সোশ্যাল লিডারশিপটাও আছে, এবং শিক্ষক হিসাবে আমিও আমার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই। আমি শিওর আলমও দাঁড়ায়, আপনারা যেভাবে দাঁড়ান আমরাও কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই। সো যে তার ক্ষেত্র থেকে দাঁড়ায়। এখন উনিই বললেন যে দেখেন, ওনারা যখন ঘুম থেকে ওঠেন সকালে অনেক লোক থাকে, বিভিন্ন, কারো কোর্টে যেতে হবে, কারো হাসপাতালে যেতে হবে। আপনি আমাকে বলেন খালেদ, একটা স্বাভাবিক যদি অবস্থা থাকতো, তাহলে তাদের রাজনীতিবিদদের এই আশ্রয়টা লাগে কেন? আমি তো এমনি যে সেই সেই প্রক্রিয়াটা তো আমার পেয়ে যাবার কথা। উনি বলছেন ওনারা সেবা দেন। তো এত বছর আমরা কি সেবা পাচ্ছি যে একটা ধরেন একটা সাধারণ মানুষকে আপনি দেখেন, আপনি ঢাকা মেডিকেল কলেজে যান, এখন আপনি গেলে কি সেই অবস্থা দাঁড়াবে? কেউ কি আমাদের কথা শুনবে? ওনারা গেলে শুনবে। কেন শুনবে? কারণ রাজনীতি একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়ে গেছে, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আচ্ছা, আমি একটা জিনিস কি অ্যাড করবো শুধু, উনি যেহেতু হিলারি ক্লিনটনের কথাটা তুলেছিলেন, দেখেন আমাদের কিন্তু কোনো আপত্তি নেই রাজনৈতিক পরিবার থেকে আসুক, কিন্তু হিলারি যেভাবে প্রাইমারিজে কন্টেস্ট করে আসছে, ঠিক সেভাবেই যদি আসে আমাদের কোনোই আপত্তি নেই। আমি সেটা বলেছি যে সেভাবেই আসতে হবে।
এখানে প্রফেসর শফিউল আলম ভাইয়া, প্রফেসর আমেনা মহসিন যে কথাটি তুললেন যে আমাদের দেশের অবস্থাই বা এরকম কেন থাকবে যে রাজনীতিবিদদের ছেলের চিকিৎসা থেকে শুরু করে মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছুর ক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে হবে কেন, যেগুলি স্বাভাবিকভাবে হওয়ার কথা কোর্ট হাসপাতাল, এর কারণ কি বলবো? হচ্ছে আমাদের দেশে এখনো প্রতিষ্ঠান ডেভেলপ করেনি। কেন করেনি? যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করেনি সামগ্রিকভাবে। ওই কিন্তু আমি আমার বক্তব্যের ওই যে পলিটিক্যাল কালচার এবং আমাদের কালচারেই ফিরে যেতে হয় এই কারণে যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এখনো ডেভেলপ করেনি। কেন ডেভেলপ করেনি? আমরা কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে অতটা উন্নত না। রাজনীতিবিদরা সেগুলিকে কুক্ষিগত করে রেখে তাকে ডেভেলপ হতে দিচ্ছেন না, এটা কি হতে পারে? না, সব যে রাজনীতিবিদরা কুক্ষিগত করে রেখেছেন তা কিন্তু কিছু কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন জন করছেন। সামগ্রিকভাবে যদি সমাজের উন্নয়ন না হয়, সমাজ সামগ্রিকভাবে না আগালে এই সমস্যাগুলো দূর হবে না। কোথাও হয়তো রাজনীতিবিদ সমস্যা করছেন, কোথাও হয়তো যে প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন সে সমস্যা করছেন। কারণ হচ্ছে জবাবদিহিতা, তারপরে এই যে প্রতিষ্ঠানগুলোকে অবজেক্টিভলি পরিচালনা করা, এই বিষয়গুলো আমাদের কালচারের মধ্যে এখনো আসেনি। রাজনীতিতে বরং আমি মনে করি যে কিছু কিছু জায়গায় আমরা পিছিয়েছি। কেন? আমি বঙ্গবন্ধুর উদাহরণ টানতে চাই 6 দফা নিয়ে। বঙ্গবন্ধু যখন 6 দফা উপস্থাপন করেন, আওয়ামী লীগের অনেকে বিরোধিতা করেছিল 6 দফা, বঙ্গবন্ধুর সামনেই করেছিল। বঙ্গবন্ধু কিন্তু যুক্তি তর্ক দিয়ে তাদেরকে কনভিন্স করেছেন যে এই 6 দফার গুরুত্ব কি। এই যে রাজনৈতিক সংস্কৃতি, এই যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা, যুক্তি তর্ক, এই যে প্রাইমারির কথা বলছেন, একটা প্রসেস ডেভেলপ করা, নেতৃত্ব তৈরি করা। আর নতুন নেতৃত্ব, একবিংশ শতাব্দীর চিন্তাধারা, তারপরে আপনার এই যে বিশেষ করে এখন বাংলাদেশের সোসাইটিতে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে আপনার দুর্নীতির সাথে সম্পৃক্ততা আছে কিনা, রাজনৈতিক ভিশন আছে কিনা, এগুলো বিবেচনা করে নেতৃত্বে সামনের কাতারে নিয়ে আসতে হবে যারা নেতৃত্বে আসতে চায়। মোশাররফ ভাই, নতুন নেতৃত্ব কাকে দেখতে চান? কিরকম নতুন নেতৃত্ব দেখতে চান? মানে এটা যেন আবার মনে না হয় যে আপনি বেগম জিয়াকে চান না, আপনি অবশ্যই বেগম জিয়াকে চান। নতুন নেতৃত্ব তো মানে তারেক রহমানকেও চান, দেশের জন্য দরকার। জি, কারণ আজকে আপনি লক্ষ্য করেন বিশ্বের যদি আমরা কিছু উদাহরণ দেখি যে তরুণরা কিন্তু বিশ্বে অনেক জায়গায়, আজকে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি 33 বছর বয়সে কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছে, সভাপতি হয়েছে। বেগম খালেদা জিয়া মাত্র 43 বছর বয়সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বেনজির ভুট্টো 35 বছর বয়সে পাকিস্তানের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আজকে ডেভিড ক্যামেরন 43 বয়সে ব্রিটিশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই ওবামা বিদায় নিচ্ছে মাত্র 46 বছরে, আমেরিকাকে নেতৃত্ব দিয়ে উনি বিদায় নিচ্ছে। কিন্তু আমাদের সমাজে কেমন যেন একটা শঙ্কা যে তরুণরা এগিয়ে আসলেই যেন আমাদের যারা সিনিয়র আছে। ভুয়া বলছে যে রাজনীতিবিদরা রিটায়ারমেন্ট নিচ্ছে না, এটি কেন নিচ্ছে না বলে মনে হয়? রিটায়ারমেন্ট নিচ্ছে যে ওই যে তাদের সাম্রাজ্য হারাবার ভয়তে, এটা একটি আছে যেটা আপনি তো বললেন আপনারা সেবা করছেন। না, আমি সেটা না, আমি বলতে সেবাতে একটি পর্যায়ে আছে ম্যাডাম, সেবারও তো একটা পর্যায়ে আছে। যেমন আপনি আজ শিক্ষকতা করেন, আপনারও তো একটা লিমিট আছে যে এইটা করে আমি এই রিটায়ারে চলে যাব। কিন্তু আমার মনে হয় এই জায়গায় আমাদের রাজনীতিবিদরা যাওয়া উচিত। আমি যেটা স্বীকার করি এক রাজনৈতিক কর্মী হিসাবে, যে তাদেরও এই জিনিসটা স্বীকার করে নেওয়া উচিত যে সবারই কিন্তু যে কার্যক্ষমতার একটা লিমিট আছে, এই লিমিট অতিক্রম করলে তাকে শেষে চলে যাওয়া উচিত এবং তরুণদেরকে জায়গা দেওয়া উচিত। জনাব নজরুল ইসলাম বাবু, আপনি কিরকম নতুন নেতৃত্ব চান? কিভাবে নেতৃত্বের নতুনত্ব চান? মানে আপনার নেত্রীকে বা আর যাকে যাকে রেখেই আপনি নতুন রেখে? আমি বলতে চাই যে আমি একটা দলের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগ, আপনি জানেন। এই দলটি গণতান্ত্রিক আচরণের মধ্যে দিয়ে পরিচালিত হয়। সেই ক্ষেত্রে জাতীয় সংসদে গত বছরের যে নির্বাচন হয়েছিল, গত নির্বাচনে কিন্তু নতুন মুখই এসেছে, 100 জনের বেশি নতুন নমিনেশন পেয়েছে, আপনি জানেন। আমরা যারা এই পার্লামেন্টে গিয়েছি, আমরা কিন্তু ছাত্র রাজনীতি সারার সাথে সাথেই আমি নমিনেশন পেয়েছি। সেই জন্য কিন্তু আমাকে কষ্ট করতে হয়নি। আমরা যদি যোগ্য এবং নিজেকে প্রকাশ করতে পারি যে আই ক্যান ডু সামথিং ফর পিপল, তাইলে নিশ্চয়ই আমাদের মূল্যায়ন করবে। ক্রাইটেরিয়াটা কি? মানে আপনাকে কেন দিল মোশাররফ? এই মূল্যায়নের ক্রাইটেরিয়া হলো যিনি নেতৃত্ব দিবেন দলের, গণতান্ত্রিক চর্চায় উনি যাকে মনে করবেন যে হি ইজ পারফেক্ট, সুতরাং সেই তো পারফেক্ট। কিন্তু আবার নিশ্চয়ই আওয়ামী লীগের, আবার আমরা যে এটা শুনছি যে রাজনীতিবিদদের বাইরে চলে যাচ্ছে, আমরা ব্যবসায়ীদের মনোনয়ন দিয়ে দিচ্ছি। আমি বলবো ব্যবসায়ীদের লাগবে। এই বাংলাদেশটা কিন্তু ব্যবসায়ীরাও আছেন এখানে। আপনি আওয়ামী লীগের যেরকম রাজনৈতিক নেতা কর্মী যেরকম লাগবে, শ্রমজীবী মানুষের প্রতিনিধিও লাগবে, সব মিলেই করতে হবে। যেখানে যারা ভালো নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেই যদি এনে রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে আমি তো মনে করি যে গণতান্ত্রিক অধিকার পুরোটাই এখানে প্রতিষ্ঠিত হলো। সুতরাং আমি যেটা বলতে চাই পরিষ্কার, যে বাংলাদেশ আওয়ামী লীগই বাছাই করবেন
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বটা কে দিবেন, কারা দিবেন, যেন নেতৃত্ব ভালো হয় সেটি আশা করি আমরা। প্রফেসর আমেনা হোসেন, আমরা শেষ কথা শুনতে পারবো আপনার কাছে? না, আমি আশা করব যে তরুণ নেতৃত্ব উঠে আসবে, এবং আমি এখানে কিন্তু কোনো পরিবারের বিপক্ষে বলছি না। আমি বলছি যে পরিবারের সদস্যরা অবশ্যই আসতে পারে তাদের যোগ্যতা দিয়ে, কিন্তু একই মাত্রায় আমি দেখতে চাই যে তারা ওপেনলি কম্পিট করছে। প্রফেসর শফিউল আলম ভাই, আপনি একটি বাক্য যদি বলেন। আমি অবশ্যই যেই নেতৃত্ব দেখতে চাই যে সৎ এবং আপনার আদর্শবান নেতৃত্ব, যারা দেশকে নিয়ে ভাবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেমন ধরেন সামনে আওয়ামী লীগের কাউন্সিল আছে 22-23 তারিখে, সেখানে নিশ্চয়ই পার্টি কর্মীরা বিভিন্ন মন্ত্রী এবং নেতা কর্মীদের পারফরমেন্স মূল্যায়ন করবেন, মূল্যায়নের ভিত্তিতে সেটি এক ধরনের জবাবদিহি নিশ্চিত করবে। মোশাররফ ভাই, একটি বাক্য যদি বলেন। না, তরুণদেরকে কিন্তু উৎসাহিত করতেই হবে। যদি আমরা এটা এই রেসে যদি আমরা তরুণদেরকে না রাখি, তাহলে দেশ কিন্তু পিছিয়ে যাবে। সুতরাং রাজনীতিবিদদের লক্ষ্য হওয়া উচিত তরুণদেরকে এগিয়ে দেওয়া। বাবু ভাই? আমি তো তাই আশা করছি, এবং তরুণদের এগিয়ে নিতেই হবে, সেটাই আপনি আশা করছেন? অবশ্যই। প্রফেসর আমেনা মহসিন, জনাব নজরুল ইসলাম বাবু, জনাব মোশাররফ হোসেন এবং প্রফেসর শফিউল আলম ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।